what are the MCQs that are asked from this chart? Which one among all these hepatitis viruses are DNA virus? Which one is a DNA virus? Hepatitis B. That's why it is called HepaDNA. Okay. Others are RNA viruses. Most of them are single-stranded RNA viruses. You can find a separate term is mentioned there, that is called positive sense and negative sense. That is not very much important for understanding of the pathogenesis. Just remember which one is negative sense ssRNA. That is asked in MCQ. Okay. Which one is negative sense? Our hepatitis D virus is negative sense ssRNA. That is a MCQ question. Okay. After that, they will ask about the family and genome. Okay. You should remember what is the name of the family. Which one is a Flaviviridae? Which one is Deltaviridae? These things you have to remember. Especially, you should remember that hepatitis E belongs to picornavirus family. Okay. Hepatitis A is a picornavirus. Hepatitis C is a Flaviviridae family virus. These two things are most commonly asked. Acha. Next important thing, they will ask about which route of spread belongs to which virus. Which one are the viruses which are prone to fecal route transmission? Konta konta fecal route jay? Hepatitis A definitely, R, E, R. এই দুটোই মেনলি ফিকোরাল রুটে যায়। এর মধ্যে যেটা মিস হয়, আমাদের কোন ভাইরাসটা স্যালাইভাতে আছে, কোনটা স্যালাইভাতে নেই, এই প্রত্যেকটা এই টেবিল থেকে অনেকগুলো এমসিকিউ আছে। এই টেবিলটা তোরা যখন দেখবি তখন ডিটেলসে টেবিলটা মার্ক আপ করবি, ঠিক আছে? রুটগুলো থেকে অল এক্সেপ্ট অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, আর এই সবকটা ভাইরাসের মধ্যে কোনটা কোনটা ক্রনিসিটিতে যায়, মানে কোনটা কোনটা ক্রনিক ইনফেকশন এস্টাবলিশ করে? হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। আর কেউ? ডিও অনেক অনেক ক্ষেত্রে ক্রনিসিটিতে যায়। হেপাটাইটিস এ কি ক্রনিসিটিতে যেতে পারে? না। হেপাটাইটিস এ অলওয়েজ অ্যাকিউট, সামটাইমস ইট মে টেক আ ফালমিনেন্ট কোর্স, মানে র্যাপিডলি খুব খারাপ হয়ে যাওয়ার চান্স হেপাটাইটিস এতে আছে, কিন্তু ক্রনিসিটিতে যাবে না। সেম গোজ ট্রু ফর হেপাটাইটিস ই ভাইরাস। ওকে, কোনটা কোনটা তোর হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে? বি আর সি। আচ্ছা, এখানে একটা জিনিস জিজ্ঞেস করবে যে অ্যামাং হেপাটাইটিস বি অ্যান্ড সি হুইচ probability of turning into chronicity is higher in which virus? হেপাটাইটিস বি সি এর মানে ক্রনিসিটিতে যাওয়ার চান্স বেশি। আচ্ছা, মানে আমাদের যে সিরোসিস গুলো হয় ভাইরাল হেপাটাইটিসে, তার মধ্যে প্রিভ্যালেন্স কোনটার বেশি, বি এর না সি এর? মানে আমি বলতে চাইছি একটা ভাইরাল হেপাটাইটিস থেকে সিরোসিস যাওয়ার যদি পাই হয়, তার মধ্যে ম্যাক্সিমাম কার? বি এর। ওকে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করতো, সাপোজ ইউ হ্যাভ টু চুজ ইন বিটুইন 3 ভাইরাসেস টু হ্যাভ, একটা এইচআইভি, একটা হেপাটাইটিস বি আর একটা হেপাটাইটিস সি, ঠিক আছে? যদি মানে গড ফরবিড এই তিনটের মধ্যে কোনো একটা কাউকার মধ্যে হয়, তাহলে তুমি কোনটা নিজের জন্য চুজ করবে? এইটা একটা কোশ্চেন হতো। হ্যাঁ, আচ্ছা, এইচআইভি বা হেপাটাইটিস সি না হেপাটাইটিস বি, এই তিনটে জিনিস, তাই তো? আমাদের সময় অ্যান্সার হতো এইচআইভি। কেন? কেননা দেয়ার ওয়াজ অ্যান এফেক্টিভ থেরাপি অফ এইচআইভি টিল দেন। হেপাটাইটিস বি আর সি এর জন্য কিন্তু সেটা না। আচ্ছা, আরো ন্যারো ডাউন করি এবার। এইচআইভি তো ট্রিটেবল বুঝলাম, বি আর সি এর মধ্যে কোনটা বেশি খারাপ? জেনারেল পার্সপেক্টিভ কি? এটা আমাদের সময় অ্যান্সারটা হতো হেপাটাইটিস সিটা বেশি খারাপ। কেন না? এদের ক্রনিসিটি বেশি, এফেক্টিভ ট্রিটমেন্ট কিছু নেই, এটা আমাদের সময় অ্যান্সার হতো। কিন্তু লাস্ট 10 ইয়ার্সে এই অ্যান্সারটা ড্রামাটিক্যালি পাল্টে গেছে। এখন অ্যান্সার হবে হেপাটাইটিস বি, বিকজ হেপাটাইটিস সি হ্যাজ এফেক্টিভ ট্রিটমেন্ট, নিয়ার কিওর, অলমোস্ট কিওর ইজ পসিবল
ফর হেপাটাইটিস সি, দ্যাট ইজ নট পসিবল ফর হেপাটাইটিস বি। ঠিক আছে, আজকের গোটা ক্লাসটার সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো মেসেজ থাকে সেটা হলো ইন লাস্ট 10 years the treatment of hepatitis C has been revolutionized. That's why effective treatment is available for hepatitis C and near cure, almost cure is possible for hepatitis C. That is not possible for hepatitis B. So এখন যদি আমাকে বলা হয় দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ, আমি এখন বলবো হেপাটাইটিস বি খারাপ বেশি। আগে আমার অ্যান্সার কেন সি হতো, কারণ চান্স অফ ক্রনিসিটি ইজ হায়ার ফর হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি এর ক্রনিসিটির চান্স কম। ক্রনিসিটি মানে সিরোসিস, সিরোসিস মানে সিরোসিসের কমপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক। ঠিক আছে, ক্রনিসিটি কেন খারাপ, ক্রনিসিটি হলেই আমার সিরোসিস হবে, সিরোসিস হলেই তার কমপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ হেপাটোসেলুলার কার্সিনোমার কমপ্লিকেশন চান্স বাড়বে। ঠিক আছে, এই পার্টটা পরিষ্কার। হেপাটাইটিস বি ইজ আ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। তোদের জন্য মানে এখন ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আমরা আর বলি না, এখন বলি পার্সিয়ালি ডবল স্ট্যান্ডার্ড। একদম সেন্টারে যে দুটো সার্কেল আছে দেখ, একটা রেড সার্কেল আর একটা ভায়োলেট সার্কেল। ভায়োলেট ওয়ান ইজ আ ফুল সার্কেল, ওকে, রেড ওয়ান ইজ আ হাফ সার্কেল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পার্সিয়াল ডবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা যে পাশের ডায়াগ্রামটা এঁকেছি এইটাকে কি বলে, ডেন পার্টিকেল। ওকে, আচ্ছা, ডু ইউ নো হুইচ ওয়ান ইজ কল্ড অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন? HBsAg. কেন? when hepatitis B was an unknown entity, what happened? There was a testing facility was available in Australia, and there was a few patients who received multiple blood transfusion for hemophilia were taken, and that serum cross-reacted with aboriginal blood. So they perceived some antigen is there in aboriginal blood which cross-reacts with the serum of the patients. That's how the Australian antigen term was coined. ঠিক আছে, HBsAg কে আমরা বলি সারফেস অ্যান্টিজেন, যেটাকে আমরা বলি অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন। ওকে, ডেন পার্টিকেল অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন। আচ্ছা, the most important slide of the entire session is this one. আচ্ছা, হেপাটাইটিস বি থেকে তোদের কি কোশ্চেন আসতে পারে? হেপাটাইটিস বি থেকে কোশ্চেন যদি আসে, কোশ্চেন হবে খুব সিম্পল, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, সেরোলজি, এই সেরোলজি নিয়ে কোশ্চেন অবশ্যই আসবে, কোনটা কোন সময় অ্যাপিয়ার করে, কোনটা ডিসঅ্যাপিয়ার করে, উইন্ডো পিরিয়ড কি, এইসব কোশ্চেন আসতে পারে। ডায়াগনোসিস কোশ্চেন হতে পারে। ট্রিটমেন্ট তোদের লেভেলে জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু তোদের তাও নামগুলো জেনে রাখবি, কিভাবে কাকে আমি ট্রিটমেন্ট শুরু করব, কখন বন্ধ করব, এই জিনিসগুলো বোঝা তোদের জন্য খুব ডিফিকাল্ট, ইভেন আমার জন্য ডিফিকাল্ট। ওই পার্টে যাওয়ার দরকার নেই, মানে খুব বেশি জাস্ট ড্রাগগুলোর নামগুলো আমরা জানবো। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি, আমার সেরোলজি। হোয়েন hepatitis B infection happens, which antigen comes first? HBsAg comes first. ঠিক আছে, HBsAg appears at almost within 2 weeks. ওকে, তার মানে প্রথম থেকেই আমার HBsAg থাকে। HBsAg ইভেন যে ইনিশিয়াল একটা প্রোড্রোমাল ফেজ আছে, ভাইরাল প্রোড্রোম, দ্যাট মিনস নন স্পেসিফিক সিনড্রোম যখন থাকে তখন থেকেই HBsAg ব্লাডে অ্যাপিয়ার করে যায়। প্রবলেমটা কোথায় হয়? ইন আ ফিউ কেসেস HBsAg disappears after few months when the immunity of the host is robust. After a delay, anti-HBsAg antibody appears. So a time comes where there is no HBsAg in the serum, and anti-HBs antibody has yet not appeared. That period is called window period. এবার আমাদের বিভিন্ন ডিজিজেই উইন্ডো পিরিয়ডের কনসেপ্ট ছিল, কিন্তু আমাদের যখন ল্যাব টেস্টিং এর সেন্সিটিভিটি বাড়ছে, আরো মাইনিউট লেভেল, আরো কম লেভেলের অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা ডিটেক্ট করতে পারছি, তাই আমাদের উইন্ডো পিরিয়ডটা গ্র্যাজুয়ালি শর্টেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে as the sensitivity of laboratory tests are increasing, the window period is gradually shortening.
তাহলে আমরা উইন্ডো পিরিয়ডে কিভাবে বুঝবো যে পেশেন্টটার ইনফেকশন আছে? তার অ্যান্সার হয় মানে কোর অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডি এগেনস্ট কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন ইনিশিয়ালি অ্যাপিয়ার করে, কিন্তু কোর অ্যান্টিজেন কখনো ব্লাডে আসে না। ওকে, কোর অ্যান্টিজেন থাকে প্রথম থেকেই, বাট দ্যাট ডাজ নট রিলিজড ইনটু ব্লাড স্ট্রিম, দ্যাটস ওয়াই ইট ইজ নট ডিটেক্টেবল ইন আওয়ার ব্লাড টেস্টিং। বাট antibody against core antigen is available in blood. Antigen against core antibody appears second and it remains throughout life. ঠিক আছে, HBs AG আসার কিছুদিন পরেই অ্যান্টিবডি এগেনস্ট কোর অ্যান্টিজেন অ্যাপিয়ার্স এবং এটা থ্রুআউট লাইফ পারসিস্ট করে। ইনিশিয়াল পার্টে অ্যান্টিবডি ইজ IgM mediated, IgM antibody. After that it is converted into IgG type. Okay, class switching happens. এই যে IgM থেকে IgG ক্লাসে যে চেঞ্জ হয় এটাকে বলে ক্লাস সুইচিং। কিছুটা টাইমের পর ক্লাস সুইচিং হয় এবং IgG অ্যান্টিবডি এগেনস্ট কোর অ্যান্টিজেন রিমেন্স থ্রুআউট লাইফ। ঠিক আছে, তাহলে কি হলো, যেই সময় আমার HBs AG ডিসঅ্যাপিয়ার করলো সেরাম থেকে, অ্যান্টি HBs AG মানে অ্যান্টিবডি এগেনস্ট সারফেস অ্যান্টিজেন তখনও অ্যাপিয়ার করেনি। এই যে উইন্ডো পিরিয়ডটা আমি কিভাবে ধরবো? অ্যান্টিবডি এগেনস্ট কোর অ্যান্টিজেন দিয়ে ধরবো। ঠিক আছে, আচ্ছা, এই গোটা যে আমাদের ভাইরাল হেপাটাইটিস, স্পেশালি হেপাটাইটিস বি এর প্যাথোজেনেসিস পড়বো, দুটো অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে আমরা ডিসকাস করলাম, সারফেস অ্যান্টিজেন অ্যান্ড কোর অ্যান্টিজেন। এছাড়া আর কি নিয়ে ডিসকাস করব? আর তিনটে এন্টিটি নিয়ে ডিসকাস করব, HBE অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি এগেনস্ট HBE, আচ্ছা, আর HBV ডিএনএ আর অ্যালানিন ট্রান্সঅ্যামিনেজ ALT। এই তিনটে প্যারামিটার দিয়ে আমি গোটা হেপাটাইটিস বিটা বুঝবো। HBeAg এর স্পেশালিটি কি? HBeAg, that means antigen that corresponds to viral replication. মানে HBeAg টাইটার যত বাড়বে তার রেপ্লিকেশন তত বেশি হচ্ছে, তারা তত বেশি ইনফেক্টিভ। ঠিক আছে, অ্যান্টিবডি এগেনস্ট HBeAg যখন অ্যাপিয়ার করবে তখন HBeAg মানে অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে এবং অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে, দ্যাট মিনস ইনফেক্টিভিটি কমে যাচ্ছে। ওকে, এই একটা অ্যাসপেক্ট মনে রাখবি। আর তার সঙ্গে মনে রাখতে হবে HBV ডিএনএ। HBV ডিএনএ এর চেঞ্জেস থ্রু আউট কোর্সে বিভিন্নভাবে হয়, সেটা পরের স্লাইডে দেখাচ্ছি। আর তার সঙ্গে আমাকে দেখতে হবে এই ভাইরাসের ইনফেকশনের জন্য আমার লিভারে কতটা ড্যামেজ হচ্ছে। লিভার ড্যামেজ ইজ কোয়ান্টিফাইড বাই ALT লেভেল। ALT লেভেল দেখে আমি ডিটারমাইন করব আমার লিভার ড্যামেজ কতটা কি হচ্ছে। এই কটা প্যারামিটারের উপর আমরা গোটা স্ট্যাটাসটা। এই স্লাইডটা দেখ, প্রথম পার্টটায় কি দেখাচ্ছে? প্রথম পার্টটায় দেখাচ্ছে যে আমার সারফেস অ্যান্টিজেন লেভেলটা আছে এবং গ্র্যাজুয়ালি সেটা ট্যাপার ডাউন করছে। তারও প্রথম ভাগটাতে আমরা HBeAg পাচ্ছি, আর কিছুক্ষণ পর HBeAg ডিসঅ্যাপিয়ার করছে, HBe অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার HBV ডিএনএ এর কপিজ প্রথম দিকে প্রচুর বেশি ছিল, তারপর ট্যাপার ডাউন করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যখন হোস্ট ইমিউনিটি ডাউন হচ্ছে তখন সেটা আবার লেভেলটা বাড়ছে। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে ALT লেভেল চেঞ্জ হচ্ছে। এই সবকটা প্যারামিটারের উপর বেস করে আমরা হেপাটাইটিস বি এর যে স্পেকট্রামটা তাকে আমরা কিছু কিছু টার্মে ভাগ করি। এই টার্মগুলো তোদের জন্য একদমই ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তোদের এটা জানা দরকার যে এরকম অনেকগুলো ফেজ আছে, এই ফেজগুলো কিসের উপর আমরা ডিটারমাইন করি, এই ফ্যাক্টরগুলোর উপর ডিটারমাইন করি। এগুলো তোদের পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেস করবে না, তোদের কোথাও বলতেও হবে না। ঠিক আছে, মানে এই জিনিসগুলো আছে, এটা শুধু তোরা জান। এই টেবিলটা আবার আসছে যেখানে তোর প্রচুর MCQ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো এরকম হবে যে মানে এই জিনিসটার মার্কার কে, যেমন একটা পেশেন্টের কখনো হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন হয়নি এবং সে ইমিউনাইজড নয়, তার ক্ষেত্রে কি হবে? সব কটা নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড সিনারিও ভাব যে আগে ন্যাচারাল ইনফেকশন হয়েছে,
অনেক আগে ন্যাচারাল ইনফেকশন হয়েছে এবং সেটা কিওরও হয়ে গেছে, মানে সেটা নিজে থেকেই ক্লিয়ার হয়ে গেছে, যেটা বললাম ম্যাক্সিমাম কেসে নিজে থেকে ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ক্লিয়ার হয়ে গেছে, তার ক্ষেত্রে আমি কি কি পাবো? প্রথমেই বললাম অ্যান্টি কোর অ্যান্টিবডি, তার আইজিজি ভ্যারাইটিটা সারা জীবন থাকে, ঠিক আছে একটা। আর একটা কি, অ্যান্টি সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টি সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি ইউজুয়ালি দ্যাট পারসিস্ট ফর লাইফ বাট ডিকে হ্যাপেন্স ফর অ্যান্টিবডি এগেনস্ট সারফেস অ্যান্টিজেন। সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তার লেভেলটা ডিকে হয়, মানে সারা জীবন একরকম থাকে না, ঠিক আছে। যদি সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি টাইটার ভালো থাকে তাহলে আমাদের ইমিউনিটিটা অনেক থাকে। যারা অলরেডি ইনফেক্টেড বা ইমিউনাইজ তাদের আবার ইমিউনাইজেশন দরকার কিনা নেক্সট এক্সপোজারে ডিপেন্ড করে আমার সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি টাইটার কতটা আছে তার উপর। কেন আমি টাইটারটা বারে বারে দেখি? কারণ এটা ডিকে হয় বলে। কোর অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তার কোনো ডিকে হয় না। ওকে, তাহলে কি পেলি? যে পাস্ট ন্যাচারাল ইনফেকশন যেটা ক্লিয়ার হয়ে গেছে and ইমিউনিটি অ্যাচিভড, তার ক্ষেত্রে কি পাবো আমরা? টোটাল বলতে আইজিএম প্লাস আইজিজি দুটোকে একসঙ্গে আমরা টোটাল বলছি। আমরা আইজিজি অ্যান্টিবডি এগেনস্ট কোর অ্যান্টিজেনটা পাবো, আর কি পাবো? অ্যান্টিবডি এগেনস্ট সারফেস অ্যান্টিজেন। এই দুটো জিনিসকে আমি পাবো, পাস্ট ইনফেকশন ন্যাচারালি ক্লিয়ার্ড। থার্ড সিনারিওটা কি? থার্ড সিনারিও যেটা বললাম যে এইচবিএস এজির এগেনস্টে অ্যান্টিবডিটা ন্যাচারালি হচ্ছে ওয়েন আউট করে গেছে, সেক্ষেত্রেও নেগেটিভ। মানে দুরকম পিকচার হতে পারে, সেটাই বলেছি আর কি, এটা আলাদা করে কোশ্চেন হওয়ার মতো নয়। 3 নম্বরটা ইমিউনাইজেশন হয়েছে, পেশেন্টের কখনো ইনফেকশন হয়নি বাট দ্যাট পেশেন্ট হ্যাজ বিন ইমিউনাইজড এগেনস্ট হেপাটাইটিস বি, তার ক্ষেত্রে কি পাবো? অ্যান্টিবডি এগেনস্ট সারফেস অ্যান্টিজেন উইল বি পজিটিভ, ঠিক আছে। একজনের রিসেন্ট ইনফেকশন হয়েছে, রিসেন্ট ইনফেকশন থেকে রিকভারি হয়েছে এবং তার হচ্ছে ভাইরাস ক্লিয়ার হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি কি পাবো? এই ক্ষেত্রে আমি যেটা পাবো আইজিএম এগেনস্ট কোর অ্যান্টিবডি পাবো, আর অ্যান্টিবডি এগেনস্ট সারফেস অ্যান্টিজেন পাবো, কোর অ্যান্টিজেন আর সারফেস অ্যান্টিজেন পাবো। যেহেতু রিসেন্ট ইনফেকশন তাই এখানে ক্লাস সুইচিং হয়নি, তাই আমি আইজিএম ক্লাসের অ্যান্টিবডি পাবো, আইজিজিটা অতটা নাও পেতে পারি, যে কোনো টাইপটাই বাড়ুক টোটালটাও বাড়বে। ওকে, মানে এই চারটা একদম ভালো করে বুঝে বুঝে পড়বি, কারণ এখান থেকে এমসিকিউ প্রচন্ড আসে। মানে নিটেতে দুটো মতো এমসিকিউ আমরা এক্সপেক্ট করি হেপাটাইটিস বি এর এই চার্ট টেবিল থেকে আসা, ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট এখানকার চার্টগুলো। একটা পেশেন্টের অ্যাকিউট ইনফেকশন হয়েছিল হেপাটাইটিস বি, যেটা ক্রনিসিটির দিকে গেছে। আমরা কখন বলবো ক্রনিসিটির দিকে গেছে? হোয়েন HBs AG persists for more than 6 months. If surface antigen is detectable in peripheral blood for more than 6 months, then we call that the infection has turned into chronicity. একটা অ্যাকিউট ইনফেকশন অনগোয়িং থাকতে থাকতে ক্রনিসিটিতে গেছে, তার ক্ষেত্রে আমি কি পাবো? তার ক্ষেত্রে আমি পাবো আচ্ছা, এইটা ওপরের যে পিকচারটা বলেছে সেটা হচ্ছে জাস্ট অ্যাকিউট ইনফেকশন, এখনো ক্রনিসিটিতে যায়নি, সেই জন্য ওরা বলছে যে এইচবিএস এজিটা নেগেটিভ পাবো, ঠিক আছে। ক্রনিসিটিতে যায়নি বলে দেখাচ্ছে এটা। ক্রনিসিটিতে গেছে কখন বলবো? যদি সেটাও 6 মাসের বেশি পারসিস্ট করে, ঠিক আছে। এটা নিচের কেস সিনারিওটা, বাকি সবকটা পজিটিভ আছে, ঠিক আছে। এই নিচের এই টেবিলটা ভালো করে বুঝে বুঝে পড়বি, যদি কোনো রকম ডাউট হয় পরে আবার ক্লিয়ার করে নিবি, হ্যাঁ। আচ্ছা, দেখ এই গোটা চারটার মধ্যে আমি কোথাও HBE অ্যান্টিজেনকে ঢোকাইনি, ঠিক আছে, HBE কে ঢোকাবো পরে। এই মানে এইটা হচ্ছে একটা ডিটেলস ডেসক্রিপশন আছে এখানে লেখা, তোরা যখন স্লাইডটা পাবি তখন ভালো করে পড়বি। এটার মধ্যে আমি আর ঢুকছি না, কারণ যা যা বললাম সেই জিনিসগুলো এখানে লেখা আছে। শুধু একটা কথা এখানে আমি বলবো যে সব সময় আমি বলছি অ্যান্টিবডি এগেনস্ট সারফেস অ্যান্টিজেন অ্যাপিয়ার্স আফটার ডিসঅ্যাপিয়ারেন্স অফ সারফেস অ্যান্টিজেন। Antibody against core antigen appears after disappearance of core antigen. Antibody against HBeAg appears after disappearance of that antigen. But that may not be the case. কেন না? আমার হেপাটাইটিস বি এর 10 রকম জেনোটাইপ আছে, ঠিক আছে, A to J,
মোট 10 রকম জেনোটাইপ আছে ফর হেপাটাইটিস বি। এই জেনোটাইপগুলোর মধ্যে হামেশাই দেখা যায় যে আমার হয়তো আগে একটা জেনোটাইপ দিয়ে ইনফেকশন হয়েছে, পরে আর একটা জেনোটাইপের ইনফেকশন হয়েছে, আমার অ্যান্টিবডি একটা রয়ে গেছে যেটা আগের ইনফেকশনের জেনোটাইপটার এগেনস্টে। পরের ইনফেকশনটা যখন হয়েছে তখন কি পাবো, অ্যান্টিজেনটাও পাচ্ছি, পাশাপাশি তার এগেনস্টে অ্যান্টিবডিও পাচ্ছি। তখন জানবি এই অ্যান্টিবডিটা ইনএফেক্টিভ এগেনস্ট কারেন্ট ইনফেকশন। বোঝা গেল? হেপাটাইটিস বি তে মোট 10 রকম জেনোটাইপ আছে ফ্রম এ টু জে। অ্যামাং দেম এ বি সি অ্যান্ড ডি আর মোস্ট কমন। আচ্ছা, এ বি সি ডি থেকেও কয়েকটা এমসিকিউ আছে, সেটা এখনই বলে দিচ্ছি। এ টু জে মোট 10 রকম জেনোটাইপ আছে। আগে হয়তো জেনোটাইপ এ দিয়ে ইনফেকশন হয়েছে, ইনফেকশন ক্লিয়ার হয়ে গেছে, আমরা তার এগেনস্টে অ্যান্টিবডিগুলো বডিতে পাচ্ছি জেনোটাইপ এ এর এগেনস্টে। কারেন্ট ইনফেকশনটা হয়েছে জেনোটাইপ সি দিয়ে। জেনোটাইপ সি এর জন্য আমরা এখন একটা অ্যান্টিজেন পাচ্ছি, মানে ব্লাডে একই সময়ে অ্যান্টিজেনও আছে, অ্যান্টিবডিও আছে। তা যেই অ্যান্টিবডি টাইটারটা পাচ্ছি দ্যাট ইজ নট প্রোটেক্টিভ বিকজ রিসেন্ট ইনফেকশন ইজ কজড বাই আ ডিফারেন্ট জেনোটাইপ। বোঝা গেল? এই জিনিসটা, এই কনসেপ্টটা আমি তোদের আগে বলিনি, টেবিলের মধ্যে দেখবি বারে বারে এই কনসেপ্টটা লেখা আছে, এটা পড়বি, ঠিক আছে? এইচবি ইএজিটা এখনো আমি যাইনি, আমি যাচ্ছি, তার আগেতে জাস্ট জেনোটাইপের কনসেপ্টটা বলি। জেনোটাইপ থেকে কোশ্চেন কি আসে মনে রাখবি, জেনোটাইপ এ ইজ মোস্ট প্রিভ্যালেন্ট ইন ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান পপুলেশন। জেনোটাইপ বি অ্যান্ড সি আর মোস্ট কমন ইন এশিয়ান পপুলেশন, বি অ্যান্ড সি। আর তার পরের যে জেনোটাইপগুলো আছে দোজ আর মোস্ট কমন ইন আফ্রিকান পপুলেশন। একদম সিম্পল, এ হচ্ছে সুপিরিয়র এতে, মানে আমাদের ওয়েস্টে হচ্ছে এ, আমাদের ইস্টার্ন মানে এশিয়ান কান্ট্রিতে বি অ্যান্ড সি, আর তার নিচেরগুলো হচ্ছে আফ্রিকানে হয়। এইটুকু জাস্ট মনে রাখবি। আর এখান থেকে আর একটা কোয়েশ্চেন আসে জেনোটাইপ সি নিয়ে। আমি প্রথমে যে ছবিগুলো দেখিয়েছিলাম ভাইরাসের, তার মধ্যে হচ্ছে দেখবি, যদি ভালো করে দেখিস তাতে দেখবি কোর, প্রিকোর এইরকম টার্মগুলো পাবি। সবসময় মনে রাখবি হেপাটাইটিস বি হচ্ছে একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমস দিয়ে এর কিছু হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের স্পেশালিটি হলো প্রুফ রিডিং ফেসিলিটি ইজ উইক, মানে যা লিখলো তাকে আর প্রুফ রিড ভালো করতে পারে না, তার জন্য ফ্রিকোয়েন্টলি মিউটেশন এর মধ্যে দেখা যায়। ঠিক আছে, এইরকম দুটো টার্ম আছে, প্রিকোর মিউটেশন অ্যান্ড ক্রোর মিউটেশন। কোর মিউটেশন অ্যান্ড প্রিকোর মিউটেশন এই দুটোতে এইচবিইএজি এবং এইচবিইএজির এক্সপ্রেশনটায় প্রবলেম হয়। ঠিক আছে, প্রিকোর মিউটেশন অ্যান্ড কোর মিউটেশন এই দুটো মিউটেশন হলে কি হয় যে আমার এইচবিইএজির এক্সপ্রেশনটা কমে যায়। দেখা গেছে কোর মানে প্রিকোর মিউটেশন অ্যান্ড কোর মিউটেশন আর মোর কমন ইন জেনোটাইপ সি। ঠিক আছে, তাহলে কি কি এমসিকিউ হলো, কোন মোট কটা জেনোটাইপ, 10টা জেনোটাইপ এ টু জে, তার মধ্যে কোথায় কোনটা প্রিভ্যালেন্ট সেইটা একটা এমসিকিউ। আর একটা এমসিকিউ হচ্ছে প্রিকোর মিউটেশন, কোর মিউটেশন। প্রিকোর মিউটেশন এন্ড কোর মিউটেশন কোন জেনোটাইপে কমন? সি জেনোটাইপে কমন। কোরের সি আছে, প্রিকোরের সি আছে, সি জেনোটাইপে কমন। আর প্রিকোর মিউটেশন হলে কি হয়, এইচবিইএজির এক্সপ্রেশন কমে যায়। ঠিক আছে, HBeAg which is a marker of viral replication, that means যত HBeAg টাইটার বাড়বে তত ইনফেক্টিভ বেশি। যদি সেই ভাইরাসটা অলরেডি প্রিকোর মিউটেশন হয়ে থাকে তাহলে আমরা HBeAg টাইটার অত বেশি পাবো না, তার মানে তার ইনফেক্টিভিটি কম নয়। দ্যাট ইজ দ্য মেসেজ। ঠিক আছে, এই গোটা টেবিলটা যে কটা আছে না, এইগুলো তোর সিডিসির সাইটের টেবিল। এই টেবিলটা খুব ভালো করে মাগাপ করবি, মানে কিচ্ছু না পড়লেও হেপাটাইটিস বি থেকে এই টেবিল আর সেরোলজির চার্টটা পড়তেই হবে। ওখান থেকে নিট পিজিতে 2খানা কোয়েশ্চেন প্রতি বছর থাকে বা তার বেশি। ঠিক আছে, হেপাটাইটিস বিটা এত ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। দ্য কনসেপ্ট অফ কোর অ্যান্টিজেন অ্যান্ড এনভেলপ অ্যান্টিজেন হ্যাজ অলরেডি বিন ডিসকাসড। এটা তোরা পড়ে নিস ভালো করে, ভেতরে যেটা লেখা আছে। যেটা বললাম যে কত পার্সেন্ট ক্রনিসিটিতে যায়, কত পার্সেন্ট ন্যাচারালি ক্লিয়ার করে, দ্যাট ইজ হ্যাড বিন রিপ্রেজেন্টেড, ভিজুয়ালি রিপ্রেজেন্টেড হিয়ার। Very small percent of acute hepatitis B goes into chronicity. Very small percent of acute hepatitis B goes into hepatocellular carcinoma. That is the message of the slide.
যদি হেপাটাইটিস বি থেকে তোদের লং কোয়েশ্চেন আসার কথা না, বাই চান্স যদি আসে তাহলে কোয়েশ্চেনটা এরকম হবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট। 10 নম্বরের কোয়েশ্চেন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যদি হয় তাহলে সবার আগে মনে রাখবি যে খুব অল্প পার্সেন্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি সিরোসিসে যাবে, হেপাটোসেলুলার কার্সিনোমায় যাবে, তার একটা অ্যাসপেক্ট রইল। তোরা একটা নর্মাল ভাইরাল পোড্রোমের ফিচার্স বলবি, তারপর যখন সেটা প্রোগ্রেসিভ হবে তখন জন্ডিস আসবে, এনসেফালোপ্যাথি আসবে, সিএলডি, সব ফিচারগুলো এক এক করে বলবি, হেপাটোসেলুলার কার্সিনোমা অবধি বলবি, ঠিক আছে? হলো। তারপরে সেকেন্ড পয়েন্ট বলবি এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ হেপাটাইটিস বি। মানে হেপাটোট্রপিক ভাইরাস, দে আর হেপাটোট্রপিক ভাইরাস বাট দে হ্যাভ সিগনিফিকেন্ট এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনস, ঠিক আছে? এইটার ওপর একটা পয়েন্ট বলবি, খুব একটা মনে রাখতে পারবি না, যতটা মনে রাখতে পারবি ততটা বলবি। During acute hepatitis phase, there can be a serum sickness like illness. Serum sickness like illness মানে একটা ফিভারিসনেস, একটা মানে চিলস, এইরকম একটা সিমটম অ্যাকিউট ফেজে থাকে, দ্যাট ইজ কল্ড সেরাম সিকনেস লাইক সিনড্রোম। খুব ইম্পর্টেন্ট, হেপাটাইটিস বি অ্যান্ড সি বোথ, এদের ক্ষেত্রে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, ঠিক আছে? আমি মেমব্রেনাস লিখেছি বলে মেমব্রেনাসই শুধু হবে এরকম নয়, সব কিছু হতে পারে। পার্টিকুলারলি দেখা গেছে হেপাটাইটিস বি পেশেন্টগুলো মেমব্রেনাস ফেজে খুব তাড়াতাড়ি যায়, আর হেপাটাইটিস সি গুলো মেমব্রেনো পলিফারেটিভ ফেজে খুব তাড়াতাড়ি যায়। মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ অ্যান ইম্পর্টেন্ট এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনস অফ হেপাটাইটিস বি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এমপিজিএন। এমপিজিএন হচ্ছে হেপাটাইটিস সি এর, এটা মেমব্রেনাস, ওকে? আর কি কি হয়? প্যান, প্যানের ফুল ফর্ম কি? পলিআর্টারাইটিস নোডোসা। প্যান খুব কমনলি হয়। এসেনশিয়াল ক্রায়োগ্লোবুলিনিমিয়া খুব কমনলি হেপাটাইটিস বি তে দেখা যায়, ঠিক আছে? তাহলে আমাদের ক্লিনিক্যাল ফিচার লেখা যাবে হেপাটাইটিস বি যদি আসে। প্রথমে একদম হেপাটিক যেটা মানে প্রথমে পোড্রোমাল ফিচার্স লিখবো, তারপর একটা কমন সিএলডির সব ফিচার্সগুলো লিখবো এক এক করে, আর একটা পয়েন্ট রাখবো এক্সট্রা হেপাটিক। তাহলে আমার ক্লিনিক্যাল ফিচার্স হয়ে গেল। ল্যাবরেটরি ডায়াগনোসিসে কি আসবে? ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমার সেরোলজির পার্টটার উপর জোর দেবো। সেরোলজি ছাড়া আর আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে সিএলডির ফিচার পাবো, সেইগুলোকে সব আমরা লিখবো। ক্লিনিক্যাল ফিচার কি কি পাবো সেগুলো লিখে দেবো, জন্ডিস পাবো, এনসেফালোপ্যাথি পাবো, অ্যাসাইটিস পাবো, এইগুলো এইভাবে লিখে দেবো, ঠিক আছে? ক্লিনিক্যাল ফিচার লেখা যাবে আর ডায়াগনোসিস লেখা যাবে। আচ্ছা, আর তারপরে ট্রিটমেন্টের পার্টটা তোদের পক্ষে বোঝা খুব শক্ত এবং হচ্ছে মনে রাখা আরো শক্ত। ট্রিটমেন্ট পার্ট যতটুকু মনে রাখতে পারবি, যা লিখবি তাতেই নাম্বার পাবি। সবসময় মনে রাখবি যে যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস বিতে তার যদি সিরোসিস থাকে তাকে ট্রিট করতেই হবে। যদি সিরোসিস না থাকে তাহলে আমরা আদার হাই রিস্ক মার্কারগুলো দেখবো, যদি হাই রিস্ক মার্কারগুলো বেশি থাকে তখন তাকে ট্রিটমেন্ট দেবো, আদারওয়াইজ ট্রিটমেন্ট দেবো না। এইটুকু শুধু মনে রাখবি। ইফ আ পেশেন্ট হ্যাভিং ক্রনিক ভাইরাল হেপাটাইটিস গোজ ইনটু সিরোসিস, ইউ হ্যাভ টু ট্রিট দ্য কেস। If the patient does not go into cirrhosis phase, then we will look for different high risk markers. High risk for what? High risk for decompensated cirrhosis. High risk for টার্নিং ইনটু হেপাটোসেলুলার কার্সিনোমা। যদি হাই রিস্ক ফিচার থাকে তাহলে আমরা ট্রিটমেন্ট করব, না হলে করব না, ওকে? আর হোয়াট ইজ দ্য টার্গেট অফ হেপাটাইটিস বি ট্রিটমেন্ট? It is not cure or not complete elimination of the virus from the system. The purpose of treating hepatitis B is to prevent chronicity. That means cirrhosis, that means fibrosis turning into cirrhosis, or cirrhosis turning into decompensated cirrhosis, or development of HCC. আমার ট্রিটমেন্টের টার্গেট ভাইরাস এলিমিনেট করা নয়, ভাইরাস ক্লিয়ার করা নয়। আমার ট্রিটমেন্টের টার্গেট যাতে ফাইব্রোসিস থেকে সিরোসিস ফেজে না যায়। ফাইব্রোসিস আর সিরোসিসের কি পার্থক্য বলেছিলাম মনে আছে? ফাইব্রোসিস মানে জাস্ট প্লেন ফাইব্রোসিস, সিরোসিস মানে ফাইব্রোসিস প্লাস রিজেনারেটিভ নডিউল ফর্মেশন দ্যাট অল্টার্স দ্য নর্মাল টেক্সচার অফ দ্য লিভার। তার মানে ফাইব্রোসিস আর সিরোসিস সেপারেট এন্টিটি। মানে ফাইব্রোসিস যাতে সিরোসিসে না যায়, সিরোসিস যাতে ডিকম্পেনসেটেড সিরোসিসে না যায়, আর এইচসিসি যাতে ডেভেলপ না করে, দ্যাট ইজ দ্য টার্গেট অফ দ্য থেরাপি। তোদের ট্রিটমেন্ট
চুজ করার জন্য কি করতে হবে, যদি ক্রনিক হেপাটাইটিস বি থাকে, তার সিরোসিস থাকে, তাকে ট্রিট করব, সবার ওপরে দেখবি সেইটা আছে। আর এর মধ্যে ফিব স্কোর কি বা এই স্কোর কি, আমার ফাইব্রোস্ক্যানের কি ভ্যালুজ তোর মনে রাখার দরকার নেই। তোদের জন্য সিম্পল, যদি সিরোসিস থাকে ট্রিট করো, যদি সিরোসিস না থাকে দেখো অন্যান্য হাই রিস্ক ফিচার আছে না নেই, যদি হাই রিস্ক ফিচার থাকে ট্রিট করো, না হলে করো না। এইটা তোদের সিম্পলিফাইড ওয়েতে এইটুকুই মনে রাখতে হবে, এর বেশি মনে রাখতে পারবি না, দরকারও নেই। পরে 3টে টেবিল তোদের জন্য নয়, জাস্ট তোদের জন্য এই টেবিলটা। Previously, the only effective therapy against viral hepatitis was PEG interferon. PEG interferon কি? That alters the inflammatory milieu, pro-inflammatory milieu in the body, and that modifies the immune status, immune activation status within the body. আগে অনলি পেগ ইন্টারফেরনই ছিল, আর কিছু ছিল না। এবার রিসেন্ট মানে লাস্ট 15-20 বছরে অন্যান্য ড্রাগসগুলো আসতে শুরু করেছে। প্রথম দুটো ড্রাগ কি আসে, একটা আসে হচ্ছে টিডিএফ, টেনোফোভির ডিপক্সিল ফিউমারেট, আর এন্টাকাভির আর টিডিএফ আসার পরে আমাদের পেগ ইন্টারফেরনের ইউজ অলমোস্ট কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। আর লাস্ট 5-6 বছরে ট্যাফ বলে নিচের মলিকুলটা এসেছে। ট্যাফ মলিকুলটা আসার পরে বাকি মলিকুলগুলো অতটা ইউজ হচ্ছে না, ঠিক আছে? কেন না, ট্যাফের যেটা মনে রাখতে হয়, রেনাল আর বোন ম্যারো টক্সিসিটির প্রোফাইলটা অনেক বেটার কম্পেয়ার টু টিডিএফ, দ্যাটস ওয়াই টিএএফ ইজ দ্য চয়েস। আর লাস্ট যেটা লিখেছি বেসিফোভির এখনো ইউজ হয় না, এটা রিসেন্ট অ্যাডভান্সেসের মধ্যে একটা কোশ্চেনে আসতে পারে, ওই জন্য নামটা জাস্ট দেখিয়ে রাখছি, পরীক্ষায় লেখারও দরকার নেই, ভাই বলারও দরকার নেই। হেপাটাইটিস সির সেরোলজি প্রোফাইল দ্যাট ইজ মাচ ইজিয়ার কম্পেয়ার টু হেপাটাইটিস বি টু আন্ডারস্ট্যান্ড, সেই জন্য হেপাটাইটিস সি থেকে অত কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন আসে বেশি হেপাটাইটিস বি থেকে, স্পেশালি ওই টেবিল চার্টগুলো থেকে একদম মানে ধরে ধরে কোয়েশ্চেন আসে। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে জিনিসটা বোঝা খুব সহজ, মানে দেখ মাত্র 3টে প্যারামিটার নিয়ে কাজ হচ্ছে, মানে প্রথমে আছে এএলটি, একটা এসসিভি আরএনএ আর অ্যান্টি এইচসিভি একটা সার্টেন ডিউরেশনের পর আসে এবং অলমোস্ট থ্রু আউট দ্য লাইফ থাকে, মাঝে শুধু ক্লাস সুইচিং হয়ে যায় ফ্রম আইজিএম টু আইজিজি, এই ক্লাস সুইচিং ছাড়া দ্যাট অ্যান্টিবডি রিমেন্স ফর লাইফ। ওকে, এইচসিভি আরএনএ আনলেস ট্রিটেড ইট পারসিস্টস, ঠিক আছে, কারণ এদের ক্রনিসিটির হার বেশি, তাই নিজে থেকে ক্লিয়ার হওয়ার টেন্ডেন্সি এর কম। এইচসিভি আরএনএ মোটামুটি এর ফ্লাকচুয়েশন খুব একটা নেই, দেখ টানা থ্রু আউট লাইফ থাকে এবং গ্র্যাজুয়ালি ক্রনিসিটির দিকে নিয়ে যায়। আর কি আছে, এএলটির লেভেলে ইনিশিয়ালি একটা বড় সার্জ আসে, তারপর ডাউন হয়ে যায় এবং মাঝে মাঝে যখন ডিজিজ অ্যাক্টিভিটি বাড়ে তখন আবার সার্জ হতে পারে। জাস্ট 3টে প্যারামিটার নিয়ে ব্যাপারটা, ওই জন্য এখান থেকে কোশ্চেন সবচেয়ে কম আসে। এই হেপাটাইটিস সি থেকে কোশ্চেন আসার চান্স খুব কম, কিন্তু হেপাটাইটিস সি থেকে শর্ট নোট আসতে পারে ট্রিটমেন্ট। কেন না, প্রথমেই যেটা বললাম যে ওই পার্টটাতেই মেজর ব্রেক থ্রু হয়েছে। আচ্ছা, হেপাটাইটিস সিতে যেটা মনে রাখতে হবে, দেয়ার আর 6 জেনোটাইপস অফ হেপাটাইটিস সি, 1 to 6। আগে ট্রিটমেন্টটা করা হতো কোন জেনোটাইপ হয়েছে তার উপর স্পেসিফিক ট্রিটমেন্ট করা হতো। জেনোটাইপ 1 তার ট্রিটমেন্টের প্রোটোকল এই, জেনোটাইপ 2 তার একরকম প্রোটোকল, এই রকম ভাবে প্রোটোকল ছিল, যেটা পরে সিম্পলিফাইড হয়েছে প্যান জিনোটাইপিক ট্রিটমেন্ট, মানে যে জেনোটাইপই থাক তার ট্রিটমেন্টটা ফিক্সড। এই জিনিসটা রিসেন্টলি হয়েছে। হেপাটাইটিস সি এর কোর্সটাকে ফলো কর, ন্যাচারাল। আফটার অ্যাকিউট ইনফেকশন অনলি 20 to 30% আর সিমটোম্যাটিক। যারা 20 to 30%-এর মধ্যে পড়ছে ইউজুয়ালি তারাই ফার্দার ক্রনিসিটির দিকে যায়, তবে এর মাঝে একটা বড় পার্সেন্ট এর ক্লিয়ার হয়ে যেতে পারে, আর একটা পার্সেন্ট ফালমিনেন্ট হেপাটাইটিস যেতে পারে। ফালমিনেন্ট মানে র্যাপিডলি ডেভেলপিং অ্যাকিউট হেপাটিক ফেলিওর, ঠিক আছে, ফালমিনেন্ট কোর্স এখানে আছে। হেপাটাইটিস বিতে ফালমিনেন্ট কোর্স খুব কম, র্যাপিডলি লিভার ফেলিওর হেপাটাইটিস বিতে রেয়ার। আর এখানে দেখ ক্রনিসিটির সিরোসিসের পার্সেন্টেজ 10 to 20%,
যেটা হেপাটাইটিস বিতে অনেক কম ছিল, সিঙ্গেল ডিজিটে ছিল, এখানে 10 to 20%। আর এইচসিসির পার্সেন্টেজটাও কিন্তু বেশ বেশি। আবার বলছি, হেপাটাইটিস সি এরও যদি ফিচার বলতে হয়, একটা হেপাটিক আর একটা এক্সট্রা হেপাটিক। হেপাটিক ফিচার দুটোর জন্য সেম হবে, ডিফারেন্স কি হবে? Fulminant hepatic failure is possible in hepatitis C, that is very rare in hepatitis B. এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, the chance to develop chronicity is much less in a untreated hepatitis B patient rather than untreated hepatitis C patient. এই দুটো ছাড়া হেপাটিক ফিচার্সগুলো সবাইকার একই হবে, একটা সিএলডির ফিচার, একটা হচ্ছে ভাইরাল প্রোড্রোম, সিএলডির ফিচার, এগুলো বললেই তোর হেপাটিক ফেজার হয়ে যাচ্ছে। এক্সট্রা হেপাটিক ফিচারগুলো অনেকগুলো কমন আছে। কমন কোনটা আছে? গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ এ কমন থিং ইন বিটুইন হেপাটাইটিস বি অ্যান্ড সি। ক্রায়োগ্লোবুলিনিমিয়া ইজ কমন ইন বিটুইন হেপাটাইটিস বি অ্যান্ড সি। রেস্ট অফ দ্য থিংস আর আনকমন। সবার আগে কি, অটোইমিউন হেপাটাইটিস ইজ আ কমন এন্টিটি ইন hepatitis C. Type 2 diabetes mellitus and non-Hodgkin's lymphoma, they are commonly associated with hepatitis C. এরা হেপাটাইটিস সি ইটসেলফ এর ফিচার নয়, এরা হলো অ্যাসোসিয়েশন। মানে দেখা গেছে হেপাটাইটিস সি এর পেশেন্টে এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড non-Hodgkin's lymphoma আর মাচ মোর কমন। ওকে, দে আর অ্যাসোসিয়েশন, নট কজেশন। এই টেবিলটাও ভালো করে পড়বি, এখানে শুধু সিটাই দেওয়া আছে তাই নয়, ডিই সম্পর্কেও যে মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো টেবিলে কভার করা আছে। এই যতগুলো টেবিল আছে এর টেবিলগুলো ভালো করে পড়বি, স্পেশালি সেরোলজি রিলেটেড টেবিলগুলো। সেরোলজি থেকেই কোশ্চেন আসবে এমসিকিউতে। when we are choosing therapy হেপাটাইটিস সি এর ক্ষেত্রে মনে রাখবি, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা অনেককে ট্রিটমেন্ট দেবো, অনেককে দেবো না। কেন না? আমার ওখানে ভাইরাসটা ক্লিয়ার করার টার্গেটই নেই। আমার টার্গেট আছে যাতে সিরোসিস না হয়, ডিকম্পেনসেশন না হয়, এইচসিসি না হয়। কিন্তু হেপাটাইটিস সিতে অল পেশেন্টস অফ হেপাটাইটিস সি আর অ্যামনেবল টু ট্রিটমেন্ট। প্রত্যেককে আমি ট্রিটমেন্ট দেবো। কেন না? আমার এখানে এফেক্টিভ অ্যান্টিভাইরাল থেরাপি আছে। আচ্ছা, কিন্তু ট্রিটমেন্টের কি রেজিম দেব সেটা ডিফার করবে দুটো ক্লাসের মধ্যে, হোয়েদার দেয়ার ইজ এ সিরোসিস অর নট। যদি সিরোসিস থাকে তার একরকম ট্রিটমেন্ট, সিরোসিস না থাকলে আরেক রকম ট্রিটমেন্ট। যদি সিরোসিস না থাকে আমরা দুটো এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করি। তোরা জাস্ট একটাই মনে রাখবি, সোফোসবিউভির, ভ্যালপেটাসভির। সোফোসবিউভির অ্যান্ড ভ্যালপেটাসভির কতদিন দেব না? 12 দেব। এইটুকু তোরা মনে রাখবি, ঠিক আছে? আর এইটাকে বলে প্যানজিনোমিক থেরাপি। প্যানজিনোমিক থেরাপি মানে আমার কোন জেনোটাইপ দিয়ে হেপাটাইটিস সিটা হয়েছে আমার জানার দরকার নেই। এবং 1 to 6 সবাইকার জন্যই এই থেরাপিটা এফেক্টিভ। আর যদি ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে কোনো পেশেন্টের, তার ট্রিপল এজেন্ট থেরাপি হয়। প্যানজিনোমিক থেরাপি আছে, প্যানজিনোমিক থেরাপি আবার সোফোসবিউভির, ভ্যালপেটাসভির উইথ রিবাভেরিন। রিবাভেরিনের কোনো ফিক্সড ডোজ নেই, রিবাভেরিনটা ডিপেন্ডিং আপন বডি ওয়েট আমরা রিবাভেরিনের ডোজ ক্যালকুলেট করি। আবার ট্রিটমেন্ট ডিউরেশন হলো 12 উইকস। এছাড়া এখানে কিছু জেনোটাইপ স্পেসিফিক ট্রিটমেন্টের স্কোপ আছে। তোর ট্রিটমেন্টের এজেন্টের নাম মনে রাখার দরকার নেই, তোরা জাস্ট দুটো এজেন্টের নাম মনে রাখবি, সোফোসবিউভির, ভ্যালপেটাসভির। আর যখন তোর খারাপ কেস মানে হচ্ছে ডিকম্পেনসেটেড সিরোসিস, তখন তার সঙ্গে অ্যাড হবে কি না? অ্যাড হবে রিবাভেরিন। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখিস, আর কিছু মনে রাখার দরকার নেই। আর হেপাটাইটিস এ, বাকি হেপাটাইটিস গুলো থেকে মেডিসিনে কোশ্চেন আসবে না, অনলি হেপাটাইটিস এ থেকে একটা জিনিস মনে রাখবি, আমার যে অ্যান্টিজেনটা, হেপাটাইটিস এর অ্যান্টিজেন দুটো সোর্সে পাওয়া যায়, একটা ফিকাল সোর্সে, একটা ব্লাড সোর্সে। ফিকাল সোর্সে অনেকটা বেশি দিন ধরে থাকে, ব্লাডে হেপাটাইটিস এর অ্যান্টিজেনটা খুব র্যাপিডলি করে যায়। এবার যখন আমার অ্যালানিন ট্রান্সামিনেজ এএলটি লেভেল বাড়বে, জন্ডিস অ্যাপিয়ার করবে, তার মধ্যে আমার ব্লাডে এবং কিছুটা এক্সটেন্টে স্টুলেও আমার অ্যান্টিজেন পাওয়ার প্রবাবিলিটিটা কমে যায়।
ততদিনে ওটা ডিসঅ্যাপিয়ার করে যায়। এইটুকুই হচ্ছে মেসেজ। যখন আমার এএলটি বাড়তে শুরু করেছে, যখন জন্ডিসটা আমি দেখতে পাচ্ছি, যখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পাচ্ছি, ততক্ষণে আমার হেপাটাইটিস এ এর অ্যান্টিজেন ব্লাড থেকে ডিসঅ্যাপিয়ার করে যায়। এই স্লাইডটার একটাই মানে, ঠিক আছে? তখনও আমি এস্টাবলিশ করতে পারি কি করে, না স্টুলে যদি আমি হেপাটাইটিস এ এর অ্যান্টিজেন ট্রেস করি তাহলে আমি পাবো। দ্য অনলি সিগনিফিকেন্স অফ দ্য টেবিল ইজ দিস মাচ, এর বেশি কিছু করার দরকার নেই। হেপাটাইটিস বি ভ্যাকসিনের শিডিউল পড়বি, হেপাটাইটিস বি এর কোয়েশ্চেন আসে। আর একটা মনে রাখবি, কোন কোন হেপাটাইটিস ভাইরাসের এগেনস্টে অ্যাক্টিভ ইমিউনাইজেশন আছে আর প্যাসিভ ইমিউনাইজেশন আছে, এটা একটা কোয়েশ্চেন হয়। কোন কোনের এগেনস্টে ভ্যাকসিন আছে রে? হ্যাঁ, হেপাটাইটিস বি এর এগেনস্টে আছে। হেপাটাইটিস বি এর এগেনস্টে কোন ভ্যাকসিন, মানে কোন টাইপের আছে? অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ মানে আমার যে ভ্যাকসিনটা আমরা দিই, যার জন্য আমার অ্যান্টিবডি জেনারেট করে, দ্যাট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি কি? যখন খুব লাইফ থ্রেটনিং সিচুয়েশন তখন আমরা আইভি ইমিউনোগ্লোবিউলিন দিই, ঠিক আছে? কোনটার এগেনস্টে আমার প্যাসিভ ইমিউনাইজেশন দেওয়া হয়? হেপাটাইটিস বি এর এগেনস্টে প্যাসিভ ইমিউনাইজেশন দেওয়া হয় স্পেশালি প্রেগনেন্সিতে দেওয়া হয়, আর হেলথ কেয়ার ওয়ার্কার্সদের ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে? বাকিদের ক্ষেত্রে প্যাসিভ ইমিউনাইজেশন খুব একটা রোল নেই। বাকি সবার এগেনস্টে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কার হয় না? কোন ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন হয় না? হ্যাঁ, সি 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 এর কোনো ভ্যাকসিন নেই। এইটুকু মনে রাখিস। এইগুলোর ওপরই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম সিনারিও দিয়ে তোর হচ্ছে কোয়েশ্চেন ফ্রেম করে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিনটা কোন রুটে দেওয়া হয়? হ্যাঁ, আইএম, ঠিক আছে, আইএম রুটে দেওয়া হয়। আর একটা জিনিস মনে রাখবি, যেটা আমার ন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে আসে এবং প্রতিটা পেশেন্টের যা মানে হেপাটাইটিস বি বা সি যাই হোক, তার খরচা সেন্ট্রাল গভর্নমেন্ট বিয়ার করে। দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য স্লাইড। ওকে, হেপাটাইটিস থেকে লং কোয়েশ্চেন আসে না, মানে খুব রেয়ারলি আসে। যদি আসে সেটাও বি থেকে আসবে। কিন্তু এমসিকিউর জন্য হেপাটাইটিস প্রচন্ড ইম্পর্টেন্ট একটা এরিয়া। স্পেশালি যতগুলো টেবিল আছে সেরোলজির পার্টগুলো, এইগুলো থেকে এমসিকিউ প্রচুর আসে, ঠিক আছে? এই টেবিলগুলো ভালো করে পড়বি।